প্রার্থী বাছাইয়ে সক্রিয় ও গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি, যাচাই করেছে তুলনামূলক জনপ্রিয়তা। অনেক নতুন মুখ থাকলেও খালেদা জিয়াই চমক মত বিশ্লেষকদের। বিএনপির জন্য শুধু আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া প্রধান ভরসা নয়, নির্বাচনেও প্রধান ভরসা। বেগম খালেদা জিয়াকে প্রার্থিতা দিয়ে বিএনপি সবচেয়ে বড় স্ট্রোকটা বেড়ে দিল রাজনৈতিক ব্যবস্থায়। মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস, নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্বাসের। কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে অবরোধ, বিক্ষোভ। নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ ৩ রাজনৈতিক দল। কাল গণবিজ্ঞপ্তির পর আপত্তি না পেলে আগামী সপ্তাহে গেজেট। অভিযুক্ত কেউ এনসিপির মনোনয়ন পাবে না। অল্প কদিনের মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে, দেশে ফিরে জানালেন জামায়াত আমির। রাজনৈতিক মতভেদ কাটাতে আলোচনায় প্রস্তুত দল। জোট করলেও দলীয় প্রতীকেই ভোটের বিধান বহাল। আরপিওতে সুষ্ঠু ভোটের স্বার্থে নমনীয় হতে পারে সরকার, মত নির্বাচন বিশেষজ্ঞদের। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শুরু। ইতিহাস গড়ার পথে মামদানি। তুমুল জনপ্রিয় ডেমোক্রেটদের জয় ঠেকাতে মরিয়া ট্রাম্প। প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণ সমন্বয় সংগঠনের সক্রিয় এবং গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তুলনামূলক জনপ্রিয়তা। বলা হচ্ছে, এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে। একই পরিবারের দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি। এসবের মাঝে ২-১টি আসনে ৫ আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ কেউ মনোনয়ন পেয়েছেন। খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। ২৩৭ জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা। নির্বাচনী ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই। ২০০৮-এর পর এবার তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ থেকে। বগুড়া ৬-এর ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে। বগুড়া ৬, তারেক রহমান। অন্য নীতি নির্ধারকদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও ১, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা ১, মির্জা আব্বাস, ঢাকা ৮, গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা ৩, আমির খুসরো মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ১০, আব্দুল মঈন খান, নরসিংদী ২, সালাউদ্দিন আহমদ, কক্সবাজার ১, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ২, হাফিজউদ্দিন আহমদ, ভোলা ৩, ডাক্তার AJM জাহিদ হোসেন, দিনাজপুর ৬ থেকে ধানের শীষের প্রার্থী। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও রফিকুল ইসলাম মিয়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও নির্বাচনে অংশ নেয় অনাগ্রহী। পঞ্চগড় ১, ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বিএনপি এক পরিবারের এক সদস্য নীতিতে অটল। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিবর্তে ছেলে ব্যারিস্টার নওশাদ জমির মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাননি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ, সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় দাস ও পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী। তারা প্রত্যেকেই রাজনীতিতে সক্রিয়, কেউ কেউ অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক পরিবারের এক প্রার্থী, এই নীতিটা বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করি এবার একটা পারফেক্ট নমিনেশন হয়েছে। যারা না পাইছে তাদের ভিতরে তো কিছু প্রতিক্রিয়া থাকবেই, এবং অনেক সিনিয়র নেতারাও পান নেই, তারাও ভালো কিছু একটা পান, তারাও দলের জন্য নিবেদিত। আমরা এই ১৭ বছর যে কষ্ট করে আসছি কোনো ব্যক্তির জন্য না, একমাত্র ধানের শীষ এবং আমাদের দলের জন্য। প্রার্থী তালিকায় চমক খুলনা ২-এর নজরুল ইসলাম মঞ্জু ও কিশোরগঞ্জ ৪-এর ফজলুর রহমান। রাজনীতিতে তাদের ত্যাগ ও ভূমিকা নিয়ে প্রশ্ন না থাকলেও দুইজনই একসময় বিরাগভাজন হয়েছেন দলের। গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সিলেট ২, গুম পরিবারের সংগঠন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি লড়বেন ঢাকা ১৪ থেকে।
আর চট্টগ্রাম ৭ থেকে গুমফেরত হুম্মাম কাদের চৌধুরী, মাদারীপুর ৩ থেকে ধানের শীষের প্রার্থী গুমফেরত আনিসুর রহমান তালুকদার, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক নাসির, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ অন্তত ৩ ডজন তরুণ তুর্কি আছেন মনোনয়ন তালিকায়। অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। এই গত ১৬ বছর নিজেরা কাজ করেছে, স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্য থেকে আমরা অগ্রাধিকার দিয়েছি। ৫% মতো নারী আছেন ঘোষিত প্রার্থী তালিকায়। চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১০ জন নারী ধানের শীষ প্রতীকে সরাসরি ভোটে অংশ নেবেন। তালিকায় নেই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, আসলাম চৌধুরী, আমিনুর রশিদ ইয়াসিন, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মতো আলোচিতরা। নমিনেশন যাকেই দিবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবে। দলকে আগে ক্ষমতায় আনেন, দেশে গণতন্ত্র ভোটের অধিকারটা আগে রক্ষা করা দরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে চলতি বছরের ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়ে নারায়ণগঞ্জ ৫ থেকে বিএনপির মনোনয়ন পেয়ে উদাহরণ তৈরি করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়াই আসন্ন নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত বলে মন্তব্য করেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনে দলীয় কর্মপরিকল্পনা, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও সরকারের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। প্রার্থী ঘোষণার পর থেকেই নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। রাজধানীর নয়াপল্টনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ঢাকা ৬-এর বিএনপি প্রার্থী ইশরাক হোসেন জাতীয়তাবাদের আদর্শে এগিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন। আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, মনোনীত প্রার্থীদের বিজয়ী করে আনতে কাজ করতে হবে সম্মিলিতভাবে। দেশটাকে যদি বাঁচাইতে চাই, দেশের মানুষকে যদি বাঁচাতে চাই, গণতন্ত্রে যদি ফিরে আসতে চাই, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলের মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনী যাত্রায় দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় নিশ্চিত। আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তো আমার চেয়ে বেশি আমি খুশি হয়েছি আমাদের সিনাজপুরে যারা পেয়েছে তাদের জন্য। নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে, সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব, এটা একটু আমরা চিন্তা করতে হবে। বর্তমান সরকার ফ্যাসিস্ট কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, স্বাধীনতা বিরোধীদের নয় বরং দেশপ্রেমিক দলকে ভোট দেবে আওয়ামী লীগের ভোটাররা। ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যারা এই বাংলাদেশকে চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। সকল আওয়ামী লীগেররা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। একটি দল স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় মন্তব্য করে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নেতারা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকার ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে বের করা হয় আনন্দ মিছিল, তবে বিপরীত চিত্রও রয়েছে কোনো কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। মেহেরপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিনাজপুর ৩ আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা।
সকাল থেকেই গৌড়ের শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা। মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন তারা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। কোনো জায়গায় মাথা নত করেনি, সেই নেত্রী হচ্ছে আমাদের নেত্রী। এই নেত্রীকে আমাদের এই ৩ নম্বর আসনে পাইছে, এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না। ফেনী ১ আসনেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের এই সিদ্ধান্তে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির মনোনয়ন তালিকা ঘোষণার পর কোথাও কোথাও নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। মেহেরপুর ২ সংসদীয় আসন গাংনীতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, এতে আহত হন বেশ কয়েকজন। বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেনের অভিযোগ, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তবে জাভেদ মাসুদের দাবি, বিষয়টি তিনি পরে জেনেছেন। ঘটনাটিকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি। মনোনয়ন পরিবর্তনের জন্য কর্মসূচি দিয়েছে, জ্বালাও পোড়াও ভাঙচুরের কর্মসূচি দিয়েছে। এবার যারাই ঘটাক না কেন, এটা কাম্য না। এটার জন্য আমি নিন্দা জানাই। এই ধরনের ঘটনা বিএনপি রাজনীতিতে কখনো ঘটেনি। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছেন। কালীগঞ্জের নলতায় দফায় দফায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা আন্দোলন করছি আমাদের একমাত্র শহীদুল ভাইয়ের জন্য। আমরা শহীদুল ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে পারি। তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে চাঁদপুর ৪ আসনেও। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রার্থী মনোনীত না করায় চাঁদপুর লক্ষ্মীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। এতে দেখা দেয় দীর্ঘ যানজট। টাঙ্গাইল ৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন না দেয়ায় ঘাটাইলে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। বিক্ষোভ হয়েছে কুমিল্লা ৯ আসনেও। লাকসামে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ১.৫ ঘন্টা অবরোধ করে রাখেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার অনুসারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ইসির নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ৩টি রাজনৈতিক দল। বাকি 2টি দল হল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। কালই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। এদিকে জাতীয় নির্বাচনে জামানত ও সর্বোচ্চ ব্যয়ের সীমা কমানো, জোটের প্রতীকে ভোটের সুযোগ সহ আরপিওর কয়েকটি ধারা নিয়ে সিইসির সাথে বৈঠক করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন পড়েছিল ১৪৩টি। ইসি সচিব জানিয়েছেন, প্রাথমিক বাছাই এটিকে ২২টি আবেদন। পুনঃতদন্তের পর দল হিসেবে ৩টিকে নিবন্ধন দেয়া হয়েছে। বিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর গেজেট প্রকাশ করবে ইসি। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির বিষয়টি হাইকোর্টে বিবেচনাধীন বলে জানান ইসি সচিব। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। মঙ্গলবার জারি হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ নিয়ে ইসি সচিব বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন। আরপিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করব। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। সেখানে নির্দলীয় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়ার দাবি জানায় দলটি। পরে সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের উপর বিভিন্ন দলের যৌক্তিক চাপের পাশাপাশি অযৌক্তিক চাপও রয়েছে। আমরা স্ব প্রতীকের নির্বাচনের পক্ষে থাকলেও মনে করি আগামী নির্বাচনে স্ব প্রতীকের বাইরে কেউ যদি অন্য কোনো প্রতীকের নির্বাচন করতে চান, সেই সুযোগটাও রাজনৈতিক দলগুলোর জন্য রাখা দরকার। এর পরবর্তী নির্বাচনে রাখতে পারেন। আগামী সংসদ যেন কালো টাকার ক্লাবে পরিণত হতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আগামী পার্লামেন্টে
নির্বাচন যাতে কালো টাকা বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় সে ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দলের নিবন্ধন পেয়ে আনন্দ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। প্রস্তাবিত জুলাই সনদ নিয়ে গোলটেবিল আলোচনায় কথা বলেন তিনি। এ সময় এনসিপি নেতারা জানান, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেয়া হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধনের খবরে আমরা আনন্দ প্রকাশ করছি। একই সাথে সারা দেশের নেতাকর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিবন্ধন অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করেছেন, তাদের সকলের প্রতি আমাদের প্রাণ ভরা কৃতজ্ঞতা। কোনো নেতাকর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীরা, আমরা তাদেরকে নমিনেশন দিব না ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। এবং কোনো গুন্ডাবাজি, সন্ত্রাসী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন বাদ রেখে বাকি সবগুলো আসনেই প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চলতি সপ্তাহের মধ্যেই শখানেক নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়াত তুষার। দুপুরে যমুনা টেলিভিশনকে তিনি বলেন, মিডিয়া মারফত এনসিপির সদস্যদের যে নামগুলো এসেছে সেগুলো অনুমেয় ছিল। তুষার আরও জানান, মাঠ পর্যায়ে নতুন কাউকে প্রার্থী দেওয়া হয়নি। যারা প্রার্থিতা পেয়েছেন তারা সবাই মাঠ পর্যায়ে পরিচিত। সোমবার জানা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। রংপুর 4 আসনে আক্তার হোসেন এবং কুমিল্লা 4 থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন হাসনাত আবদুল্লাহ। এছাড়াও পঞ্চগড়ে 1 আসনে সার্জিস আলম, ঢাকা 18 থেকে নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা 9 থেকে তাসনিম জারা, নরসিংদী 2 থেকে সরোয়ার তুষার, নোয়াখালী 6 থেকে আব্দুল হান্নান মাসুদ, ঢাকা 14 থেকে আরিফুল ইসলাম আদিব, সিরাজগঞ্জ 6 থেকে এস.এম. সাইফ মোস্তাফিজ, কুড়িগ্রাম 2 আসন থেকে ডাক্তার আতিকুর রহমানের নাম জানা গেছে। কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। 15 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটাই জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে মঙ্গলবার ভোরে ফেরেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন। মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য, এমন মন্তব্য করে জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ না হোক। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও 15 দিন বাড়ানোর আহ্বান জানান ডাক্তার শফিক। দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানান। জামায়াত আমিরকে বরণ করে নিতে ভোর থেকেই বিমানবন্দরে ভিড় করেন দলটির বহু নেতাকর্মী। ছাদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন ডাক্তার শফিক। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। আমি নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপরে একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। বুঝতে পেরেছি যে এই মতানৈক্য কেন। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হয় ভোটাভুটি, চলবে রাত 9টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন প্রায় 20 লাখ নাগরিক। এর আগে গত 9 দিনে আগাম ভোট দিয়েছেন 7,35,000 মানুষ, যা 2021 সালের তুলনায় 4 গুণ। সবশেষ জরিপের তথ্য অনুযায়ী নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে 17 পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট পার্টি মনোনীত জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় 51 লাখ, যার মধ্যে 65% ডেমোক্র্যাট সমর্থক। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প। এই তরুণ মুসলিম বিজয়ী হলে শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় তহবিল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মেয়র নির্বাচনের খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম উদ্দিন অভি। নির্বাচনে ভোটারদের সাড়া কেমন দেখছেন? কুমোর মতো বর্ষিয়ান রাজনীতিকের চেয়েও আলোচনা বেশি জোহরান মামদানিকে নিয়ে। প্রবাসী বাংলাদেশিদের সমর্থনের পাল্লা ভারী কার দিকে? আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক একটি ব্রুকলিনে ভোট কেন্দ্রের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি কেন্দ্র রয়েছে। এখানে সকাল থেকে মানুষ ভোট দিচ্ছেন
তেমন একটা লাইন দেখা যাচ্ছে না, যদিও একজন একজন করে ভিতরে যাচ্ছেন, আবার ভিতর থেকে বের হচ্ছেন। সকাল থেকে ভোট দেওয়া শুরু হয়েছে, যেটা আমরা সকালে আসার পরে দেখলাম অনেক এখানে আসলে শতাংশ সংখ্যা অনেক বেশি এলাকার মধ্যে ওরাই ভোট দিচ্ছেন বেশিরভাগই। তো আমরা মোটামুটি এলাকায় মুসলিম ভোটারদের সংখ্যা যেটা দেখতে পেয়েছি, এবং আমাদের বাংলাদেশি পাকিস্তানিরা যারা এখানে রয়েছেন তারা সকাল থেকে অনেকে ভোট দিতে আসছেন, তাদের সাথে অনেকের কথা বলে। বেশিরভাগ আসলে মুসলিম যারা রয়েছেন ওরা মামদানিকে চাচ্ছেন, ওরা চাচ্ছেন যে মুসলিম একজন মেয়র হিসাবে মামদানিকে ভোট দেওয়া হোক এবং মামদানি নিউ ইয়র্কের মেয়র হোক, এইটাই সবার একমাত্র প্রত্যাশা। এবং সকাল থেকে বাংলাদেশিরা ভোট দিচ্ছেন, আর রাত 9টা পর্যন্ত এখানে ভোট হবে। এবং বাংলাদেশি সহ শুরু করে মুসলিম কান্ট্রি মুসলিম যারা রয়েছেন এখানে সবাই মামদানির প্রতি সাপোর্ট দেখতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশিদের কথা যেটি বলছেন, আমাদের এখানে অনেক বাংলাদেশি বসবাস করেন, বিশেষ করে নিউ ইয়র্কে 5টি ব্যুরো রয়েছেন। এখানকার অনেক বাংলাদেশি গতকালকে থেকে বিভিন্ন জায়গায় তারা সভা সমাবেশ করেছেন, এবং বাংলাদেশি এখানে মিছিল পর্যন্ত করেছেন যে মামদানিকে ভোট দেওয়ার জন্য। আসলে আমরা বাংলাদেশিদের মধ্যে কেউ আবার দেখতে পাচ্ছি একরকমের দিকে অনেকে ভোট দেওয়ার কথা বলছেন, তবে তার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে যে মামদানির প্রতি সাপোর্টটা বেশি রয়েছে। বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর এবং সড়ক অবরোধের ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনা রোধে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করার জন্য অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন, মনোনয়ন ঘিরে আশঙ্কা অনুযায়ী বড় ধরনের ঘটনা ঘটেনি। বলেন, কোনো প্রার্থীর পক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বের প্রমাণ পেলে শাস্তির আওতায় আনা হবে। জাতীয় নির্বাচনের জন্য আসন ভিত্তিক প্রার্থীদের প্রাথমিক তালিকা দিয়েছে বিএনপি। মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। এরপর সোমবার রাত থেকে দেশের বেশ কয়েকটি স্থানে বঞ্চিত প্রার্থীদের পক্ষে বিএনপি অফিস ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। অবরোধ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ফরিদপুর মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়ক। নির্বাচনের আগে এ ধরনের পরিস্থিতি আইনশৃঙ্খলার জন্য আশঙ্কাজনক। এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে দলগুলোর মনোনয়ন কেন্দ্রিক সংঘাত কমাতে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অনুরোধ করার। একটা দল তাদের পার্টি মানে ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে নমিনেশনে, ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায়, বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না, কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটছে, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার পছন্দের প্রার্থীর পক্ষে স্ট্যাটাস নিয়ে সমালোচনা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ পক্ষপাতিত্ব করলে শাস্তির আওতায় আসবেন। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই এখনও উদ্ধার হয়নি। এর মধ্যে বিমানবন্দরে আগুনের ঘটনায় কার্গো ভিলেজ থেকে 8টি পিস্তল খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। চুরি হয়ে থাকে, যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তার আইনের আওতায় নেওয়া হবে। বাট এখন পর্যন্ত তো আমরা এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কয়টা হাতিয়ার চুরি হয়েছে বা আউদও চুরি হয়েছে কিনা, তারাও জানে। কিন্তু আমরা একটা অপারেশন করে কত 11টা না কটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে না, 11টা হাতিয়ার উদ্ধার করা হয়েছে, এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে ধরা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে সশস্ত্র বাহিনীর। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য সদস্যদের সাথে কাজ করবে তারা। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে। এ নিয়ে বিএনপি সহ সমমনা দলগুলোর আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করেই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। সদ্য বিদায়ী নির্বাচন সংস্কার কমিশনের সদস্যরা বলছেন, প্রেক্ষাপট বিবেচনায় তারা এমন সুপারিশ করলেও বাস্তবতা বিবেচনায় সরকার কিছু ক্ষেত্রে নমনীয় হতে পারে। তবে ছোট দলগুলোর শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে নিজ প্রতীকে নির্বাচনের ক্ষেত্রেও সমস্যা দেখেন না বিশেষজ্ঞরা। লাভলি বিথি রিপোর্ট। নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছিল গত 23 অক্টোবরের উপদেষ্টা পরিষদের সভায়।
এর খসড়ায় প্রস্তাব ছিল জোটে ভোট করলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। জামায়াত ও এনসিপি এমন সংশোধনীর পক্ষে থাকলেও আপত্তি জানিয়েছিল বিএনপি সহ সমমনা ছোট দলগুলো। নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টাকে চিঠিও দিয়েছে বিএনপি। রাজনীতির মাঠে এ নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যে আরপিও সংশোধনের গেজেট প্রকাশ করেছে সরকার। এতে বলা হয়েছে কমিশন থেকে বিজ্ঞপ্তি প্রকাশের 3 দিনের মধ্যে জোটের বিষয়ে ইসিকে অবহিত করতে হবে দলগুলোকে এবং নির্বাচন করতে হবে দলীয় প্রতীকে। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদের মতে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ ক্ষেত্রে নমনীয় হলে সমস্যা ছিল না সরকারের। আরপিও যে ধারাটা এটা আগেও ছিল, এখন পাল্টে ছিল, আবার যদি আগের জায়গায় ফিরে যায় এটা আমাদের নির্বাচনের মানকে, নির্বাচনের ম্যানেজমেন্টকে কোনোভাবেই প্রভাবিত করবে না। তো আমি এটাকে প্রবলেম দেখি না। দলগুলো বাংলাদেশ কিন্তু একটা বিশেষ অবস্থায় আছে, সুতরাং সরকার যতটা সম্ভব অ্যাকোমোডেটিভ হওয়া উচিত, তাই না আমাদের নিজেদের মধ্যে আমি কোনো কেওস লেগে যাক শেষে নির্বাচনটাই আনসার্টেন হয়ে যায়। তো যতটুকু অ্যাকোমোডেট করা যায় যেটার মাধ্যমে আবার কোনো ক্ষতি না হয়ে যায়, এই সিম্বলের জন্য নির্বাচনের মেজর ক্ষতি হয়ে যাবে না, খুঁটিনাটি ব্যাপারগুলো ছাড় দিতে পারলে আমার কাছে খারাপ মনে হয় না নির্বাচন ঠিকঠাক মতো করার স্বার্থে। কিছু বাধা ধরা নিয়মের মধ্যে আটকে ফেলা ঠিক না। সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন, কিছু সংস্কার নিতে হয় এবং একতরফা সংস্কারও কোনোদিন মঙ্গল ডেকে আনে না। যদি বিধিমালার মধ্যে সুযোগ থাকে এবং সেটা যদি যৌক্তিক হয়, আমি মনে করি যে সেই ধরনের প্রস্তাবগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এটা বাদ দিলেও এখানে এতদিন জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, তারা বড় দলের প্রতীক নিয়ে করেছে। যদিও তারা মনে করেন জোটের প্রতীকে নির্বাচন করলে ছোট দলগুলোর স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে না। ভালো দলও কিন্তু এইভাবে আস্তে আস্তে হারায় যায়, মানে সেই দলের আর থাকে না। তা এগুলো রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে আস্তে আস্তে যে তারা, আমরা যেহেতু দল করেছি, আমাদের প্রতীক আছে, অথবা আমাদের এটা নিয়ে আগাতে হবে, ধীরে ধীরে আগায়, একবারে যদি নাও মানুষের কাছে যেতে পারে। এই বিশেষজ্ঞের মতে নির্ধারিত সময়ে ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকটায় গুরুত্ব দিতে হবে সরকার ও ইসিকে। ইলেকশনটা করাই আসলে লক্ষ্য এবং এটার কোনো বিকল্পও নাই আমাদের হাতে এই সময়ে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। 4 জেলায় প্রাণ গেছে 12 জনের। এর মধ্যে নোয়াখালীতে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে সিএনজি চালিত অটোরিকশার 6 যাত্রী। হবিগঞ্জে বেপরোয়া গতিতে চলা বাস প্রাণ কেড়ে নিয়েছে অন্য বাসের 3 যাত্রী। আহত হয়েছে অন্তত 30 জন। টাঙ্গাইল ও ঠাকুরগাঁয়ে প্রাণ গেছে আরও 3 জনের। নিয়ন্ত্রণ হারালো সিএনজি চালিত অটোরিকশা। পৃথিবী থেকে হারিয়ে গেল 6টি তাজা প্রাণ। সড়কে বিক্ষিপ্ত পড়ে আছে ছিন্ন ভিন্ন দেহ। এমন করুণ দৃশ্য নোয়াখালীর। কবিরহাট থেকে বসুরহাট যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসে মালবাহী ট্রাক। জামতলা এলাকায় পৌঁছালে অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। তারপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। সাথে সাথে ছিন্ন ভিন্ন হয়ে যায় চালক সহ অটোরিকশার 3 যাত্রীর দেহ। হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাণ যায় আরও 3 জনের। মাইজদি থেকে আসতেছে, বসুরহাট যাওয়ার পথে কবিরহাটের পরে ওই সিএনজির স্কেল ভাঙি যায়। সামনে স্কেল ভাঙার পরে তখন নিয়ন্ত্রণ হারায়, গাড়িটা ডাইন পাশে চলে যাবে। সিএনজির মুখোমুখি হওয়ার পরে ট্রাকের ড্রাইভারে ব্রেক কম হয়েছে না বেশি হতে জানি না, তবে 200 কিলোমিটার চেঁচাই সিএনজিটারে নিয়ে আসছে। আমরা 3 জনকে উদ্ধার করি, তার মাঝে একজন ছাত্র পেয়েছি, তার পরিচয় পাওয়া গেছে, আর একজন মহিলার পরিচয় আমরা এখনো পাইনি। সড়কে বেপরোয়া এনাবাস। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পিচ ঢালা সড়কে পড়ে আছে রক্তের দাগ। ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় এনাবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রিয়েল কোচের। ঘটনাস্থলেই 2 জনের প্রাণ যায়, হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। আহত 30 জনের মধ্যে গুরুতরদের নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেলে। এনাবাসের মাথা মোটামুটি রিয়েল কোচের বডির মধ্যে মারছে, তো রিয়েল কোচের বডির প্রায় 1 সাইড ছিঁড়ে ফেরে গেছে। প্রায় মনে আধা ঘন্টার উপর হয়েছে, কোনো পুলিশ নাই, তোমার নাকি কোনো ফায়ার সার্ভিস আইছে না। দৌড়ে গিয়ে আগুয়েছি, কিছু হেল্প করছি, পুরা মানে একবারে ভয়াবহ অবস্থা। এক গাড়ি একবারের ভিতর দিয়ে একবারে টাইনে নিয়ে গেছে। আশঙ্কাজনক এখানে আরো কয়েকজন আছে, মানে তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এনা গাড়িটা নাকি ওভারটেক করতে গিয়ে আপনার যে রিয়েল কুচে লাগিয়ে দেয়। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর হয়তো বা হইতে পারে আর কি। কিছুক্ষণের মধ্যে আমরা রাস্তাটি ক্লিয়ার করে দিছি, কোনো যানজট কোথাও নাই। অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু যেন নিয়মিত ঘটনা। টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে মারা গেলেন অটোরিকশা চালক। প্রাণ গেল যাত্রীরও। দিক দিয়ে উল্টে যেতেছিল, দাম থেকে উপর দিয়ে যেতেছিল, শর্টকাট মারার লেগে উপর দিয়ে আবার রানিংয়ে বাস আছে, গাড়ির রং নাম্বার ঢুকছে, পরে যে অটোলা খালি মাইরা দিছে। চারদিকে মৃত্যুর মিছিলে নিরাপদ সড়কের দাবি যেন গুমড়ে কাঁপছে। কবে আমাদের সড়ক নিরাপদ হবে? শরীফ ফারুকি, যমুনা নিউজ। প্রধান উপদেষ্টা আলোচনায় বসতে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দিলেও এই সময়ের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব নয় বলে
মনে করেন অনেক নেতা। বলছেন দলগুলোর মধ্যে ঐক্য না থাকাই এর মূল কারণ। রাজধানীতে নাগরিক কোয়ালিশন আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা দ্রুত সংকটের সমাধান করে নির্বাচনের পথে হাঁটার তাগিদ দেন। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে নাগরিক কোয়ালিশন আয়োজিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ বিষয়ে নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল আলোচনা। বিতর্ক আছে, এটা কি প্রেসিডেন্ট দিবে নাকি সরকার দিবে? এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় উঠে আসে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে প্রধান উপদেষ্টার আহ্বান প্রসঙ্গ। বিএনপি বলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ঐকমত্যে পৌঁছাতে বলা অবাস্তব বিষয়। ঐকমত্য কমিশন প্রতারণা করেনি উল্লেখ করে জামায়াতে ইসলামী বলছে আমিত্ব আর ইগোর প্রশ্নেই আটকে আছে জুলাই সনদ গণভোট ইস্যু। আর এনসিপি নেতারা নোট অব ডিসেন্ট দিয়ে জলঘোলা করার চেষ্টা না করে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান। আমরা কাউরে বিশ্বাস করি না, আবার আপনারা বলতেছেন যে ওভারনাইট আমাদের সব ঐক্য হইতে হবে। তো এত সুতরাং যেখানে ট্রাস্ট ডেফিসিট আছে, যেখানে আমাদের বিশ্বাসের ঘাটতি আছে, সেখানে আগে আমাদের ওই বিশ্বাসের ঘাটতিতে কাজ করতে হবে। আমিত্ব দেখাচ্ছেন, আমিত্বটা এরকম যে আমরা বলে আসলাম, ওখানে কথা হইলো, আমরাও অনেক বড় দল, আমাদেরকে সাইডে এখন ডিসেন্টিং বাদ দিয়ে গণভোটে পাঠাই দিবে, দাও দেখে দিই। যেই সংস্কারগুলোর ব্যাপারে সবাই একমত হয়েছি, এই সংস্কার ব্যাপারে যদি আমরা আসলেই আন্তরিক হয়ে থাকি, তাহলে নোট অফ ডিসেন্টটা দিয়ে আমাদের গণভোটে দেওয়ার আসলে কোনো অর্থ থাকে না। সুতরাং নোট অফ ডিসেন্টটা দিয়ে আমরা জলঘোলা করার চেষ্টা না করি। আলোচনায় বক্তারা বলেন আস্থার সংকটের কারণেই ঐকমত্যে পৌঁছাতে পারছে না রাজনৈতিক দলগুলো। 7 দিনের সময় বেঁধে দিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই, এমনটাই মত তাদের। আমাদের মধ্যে একটা বিরাট ট্রাস্ট ডেফিসিট আছে, এই ট্রাস্ট ডেফিসিটের কারণে আমরা একটা সমাধানে পৌঁছতে পারছি না। খুব বেশি কিছু করা যাবে বলে আমার মনে হচ্ছে না। সরকারকে তার সিদ্ধান্তটা দিতে হবে, এবং সরকারের সিদ্ধান্ত যদি তখন কেউ না মানে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে তখন কি। রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিল, এইটা তো আমরা খুব দায়িত্বশীল কাজ মনে করিনি। এবং ঐকমত্য কমিশন এবং সরকার এই কিছুটা জটিলতা সৃষ্টি করেছে বলে আমরা মনে করি, দায় তাদের আছে। এবং তার ফলে এখন বল কোর্টে ঠেলে দিয়ে এটা কি প্রমাণ করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে না? এ সময় বক্তারা দ্রুত এসব সমস্যার সমাধান করে নির্বাচনে গিয়ে জনগণের কাছ থেকে রায় নেয়ার তাগিদ দেন। নির্বাচিত সরকারের কাছে গেলেই দেশের রাষ্ট্র শক্তিশালী হবে এবং দেশে একটা শান্তিময় পরিস্থিতি আসার সম্ভাবনা বাড়বে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলে বরাদ্দের 54% দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। 2010 থেকে 2024 সাল পর্যন্ত সময়ে নেয়া 891টি প্রকল্পে দুর্নীতি প্রায় 2111 কোটি টাকা। সকালে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয় 2010 থেকে 2024 সাল পর্যন্ত বিসিসিটি থেকে মোট $458 মিলিয়ন বরাদ্দ অনুমোদন হয়। প্রতিবেদন অনুযায়ী ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা লক্ষ্য করা গেছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের প্রতি বছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে $10 থেকে $12 বিলিয়ন প্রয়োজন, কিন্তু 2003 থেকে 2024 সাল পর্যন্ত পাওয়া গেছে মাত্র $1.2 বিলিয়ন। মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে 35তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে নাচুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক। অভিযুক্তের পরিচয় নিশ্চিতে এই পরীক্ষা করা হবে। বিকেলে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, কামাল হোসেন শুধুমাত্র বিসিএসই নয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন জালিয়াতি করেছিলেন। জানান, 8ম শ্রেণী পর্যন্ত কামাল হোসেন প্রকৃত পিতা আবুল কাশেমের নাম ব্যবহার করলেও 9ম শ্রেণীতে গিয়ে চাচা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিবকে পিতা সাজিয়ে রেজিস্ট্রেশন করেন। পরবর্তীতে জন্ম সনদ এবং জাতীয় পরিচয়পত্রে বদল করেন বলে অভিযোগ করে দুদক। গত বছরের 26 ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে আবারও বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। এতে রাজধানী ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার উপর অসহনীয় চাপ বাড়বে, এমন আশঙ্কা নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী মহলের। সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা দাবি করেন, ভবনের উচ্চতা বাড়ানো ও জনঘনত্ব বাড়িয়ে
ড্যাব সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার, যা এই শহরের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নগর পরিকল্পনাবিদ পরিবেশবাদী সংগঠনের মতামত উপেক্ষা করে ড্যাব সংশোধনের নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন বক্তারা। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।